তহিদ আফ্রিদি তোমার friend. না বলতে পারি তোকে, আমি যতটুকু জানি আমি একটু বলি, তারপর তুমি আমাকে যদি ক্লিয়ারিফাই করো। সো হি ওয়াজ ইউর বয়ফ্রেন্ড। আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি। মেবি মাত্র বাসা থেকে খেয়ে আসছি। কতজন নারী কেলেঙ্কারিতে জড়িত তৌহিদ আফ্রিদি? প্রেমের দোলাচলে যা ঘটেছে তা শুনলে রীতিমতো অবাক হওয়ার মতো। আজ আমরা দেখব কিভাবে আফ্রিদি তার প্রাক্তন প্রেমিকাদের জীবনে চাপ, হুমকি আর ব্যক্তিগত কৌশল প্রয়োগ করতেন। কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হতো যা তাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতো। আপনি ভাবছেন, আরে আবার প্রেমের গল্প? না না, একটু অন্যরকম। এখানে প্রেমের সঙ্গে আছে হুমকি, ব্ল্যাকমেলিং আর ফোন কলের নাটক। এবং হ্যাঁ, সব কিছুর ফাঁস হয়েছে। ভিডিও শেষ না করলে আপনি বুঝবেন না প্রতিটি ফোন কল এবং প্রতিটি মেসেজ কতটা ড্রামা ফেলে দেয়। শুরু করা যাক মুনিয়ার গল্প নিয়ে। মুনিয়ার গল্প, আফ্রিদির সঙ্গে সম্পর্ক শুধু রোমান্টিক ছিল না, বরং কিছুটা চাপেরও। মুনিয়ার কথায়, আমি পারিনি তাই আজও টের পাচ্ছি। হুমকির কথাও ছিল, মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ফোন আলাপের প্রমাণ মেলে, যেখানে দেখা যায় তৌহিদ আফ্রিদি বারবার যাতায়াত এবং যোগাযোগ। এবং শুধু মুনিয়ায় নয়, অন্য একজন নারীর সাক্ষাৎ মিলেছে। এমনকি সম্পর্ক এগিয়ে যাওয়ার আগে থেকেই বিভিন্ন প্রলোভন এবং হেল্পের নাম করে যোগাযোগ শুরু হয়েছিল। ফোন আলাপের এক ছোট অংশ, কি হয়েছে, তুমি টেনশনে আছো, কোনো কিছু লাগবে নাকি আমি চলে যাব? এই কথায় মুনিয়া উত্তর দেয়, মায়ের খাবা, উপরে আসো। কি হয়েছে, তুমি টেনশনে আছো কোনো কিছু? আমি চলে যাবো? মাইক খাবা, উপরে সব ফাজিল। সাধারণ কথোপকথন মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে পুরো গল্পের গতি। অফিস, বাসা, ধাবা সব মিলিয়ে একটা নাটক যেন রিয়েল লাইফে। এখন আসি মারিয়া নুনিয়ের দিকে। যখন তাকে জিজ্ঞেস করা হয় তৌহিদ আফ্রিদি কি তার বয়ফ্রেন্ড ছিলেন, প্রথমে সে বলেন না, পরে খুলে বলেন, আমরা শুধু কিছু সময় একে অপরকে লাইক করতাম, সম্পর্ক ছিল না। সেখানে শুধু অ্যাট্রাকশন ছিল, কিন্তু প্রেমের সম্পর্ক নয়। We used to like each other. বয়ফ্রেন্ড ছিল না। সেটা কবেকার কথা? এটা 2017। তাই এই তথ্য আগে মিডিয়ায় আসেনি। এমনকি মারিয়া নিজেও জানতেন না যে তার নাম নিয়ে কত কল্পনা তৈরি হয়েছে। এখানে দেখা যায় আফ্রিদি চারপাশের গল্প কখনো একরকম হয় না, প্রায় বাস্তব এবং গসিপের মধ্যেই সীমারেখা মিশে যায়। এরপর আসে কেয়া পায়েল। আচ্ছা ভাইয়া, তুমি এটা ধরে রাখছো কেন? না না না, আমি অনেকের মনে আছে যে আফ্রিদি কেয়া পায়েলের সঙ্গে সম্পর্ক ছিল। রাহির কথায় এটা সত্যি, তাদের একসময় সম্পর্ক ছিল। কিন্তু অন্যান্য গসিপ, কল্পনা বা অ্যাজামশনস কিছুই সত্য নয়। এটা দেখায় কেবল নাম শুনলেই গল্প তৈরি করা হয়, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। ফার্স্ট লাভ আমি ক্লাস 6 এ করেছিলাম। এখন আসি ফোন আলাপের অংশে। একাধিক রেকর্ডের মাধ্যমে জানা যায় মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল। কি করো? আমি কে? মুনিয়া। ও মুনিয়া, নাম্বারটা দিন। আমি নেটে নাই কেন? নেটে কল দিচ্ছ? নেটে আমি হোয়াটসঅ্যাপ ডিলিট করে ফেলছি কালকে পর থেকে। আল্লাহ, কেন? না না, আমি হোয়াটসঅ্যাপ চালাবো না। আমি ওই যে অফিসে একটু মিটিং আছি। এবার আসি দিঘির কাহিনীতে। যে সম্পর্কে গল্প শুনলে মনে হবে তৌহিদ আফ্রিদি যেন একদম বাস্তব সোপ অপেরার নায়ক। আমি ওর প্রথম ফোনটা ধরে বলছি, যাক বাবা আমাকে বাঁচাইছিস, একদম জাস্ট এটাই বলছে। ও বলছে আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি। দিঘি জানালেন, আমরা কথা বলতাম, কখনো মেসেজে কখনো ফোনে, কিন্তু সম্পর্কটা কখনো স্থির ছিল না। ফোন আলাপ থেকে দেখা যায় আফ্রিদি মাঝে মাঝে হঠাৎ অফিস বা কাজের অজুহাত দেখিয়ে দিঘিকে মিটিং বা অন্য কোনো জায়গায় ডেকে নিয়ে যেতেন। দিঘি বললেন, প্রায়শই হুমকি থাকতো, না জানি কখন কি ঘটবে। মাঝে মাঝে মনে হতো আমি যেন তার সব নিয়ন্ত্রণের মধ্যে। এমনকি মেসেজে তিনি লিখেছেন, আমি চেষ্টা করেছিলাম সঠিকভাবে সবকিছু সামলাতে, কিন্তু কখনো মানসিক চাপটা সহ্য করা কঠিন হয়ে যেত। এখানেই বোঝা যায় শুধু প্রেমের গল্প নয়, তৌহিদ আফ্রিদির কৌশল ছিল এক ধরনের নিখুঁত চাপের সমন্বয়, যা দিঘির মতো কয়েকজনের জীবনে প্রভাব ফেলেছে। তাহলে এই ছিল তৌহিদ আফ্রিদি এবং তার প্রেমের কাহিনী, রিয়েল লাইফ সোপ অপেরার মতো। ফোন কল, হুমকি, ছোট নাটক সব মিলিয়ে একেবারে রিয়েল লাইফ ড্রামা সিরিজ। আর মনে রাখবেন, পরের কিস্তি আরও গরম, যেখানে নতুন তথ্য ফাঁস হতে পারে। তাই চোখ কপালে রাখুন, কারণ এই গল্পের শেষ এখনই নয়।